আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে? কে যেন আজহার নাকি মাজার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায়। আর দ্বিতীয় সেই রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরলেও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে। তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে মানুষ 8 লক্ষ মানুষ এই লাইভটি দেখছিল। 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি। অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যে তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি। ছোটবেলা থেকে এই নামটা সকলের কাছে পরিচিত। মেজর ডালিম একজন মুক্তিযোদ্ধা। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিয়েছেন। কারো কারো চোখে তিনি বীর, এই জাতিকে মুক্তি দিয়েছেন, আবার কারো কারো চোখে তিনি একজন খুনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সবার কৌতূহল, সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতে যে কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখলেন, মূলত সেই ভিডিওগুলো নিয়েই আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারিকে বিএনপিতে যোগ দিতে বললেন বিএনপির একজন নেতাকর্মী। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে? কে যেন আজহার নাকি মাজার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেন। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে? তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনার ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কেউ কেউ বলছে না আপনাদের কোনো দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিড়তে আসছেন? আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলে? সবাই তো সশস্ত্র নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছিল না? ছাত্র দলও নাম নেয় নাই, ছাত্রীদের নাম নেয় না। টিভির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনার কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা। 90-এর গণঅভ্যুত্থানের পর বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থানের। আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো। অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখন খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে। 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি। অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যে তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি। দর্শক সবাইকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি এমন একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কীভাবে দেখছে মানুষ এবং তিনি কোন দলকে ইঙ্গিত করেছেন, আজ জানার চেষ্টা করব তা। আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে, তো এটা আসলে সত্য কথা। তো এটা কাকে ইঙ্গিত করেছে এইভাবে তো বলা যাচ্ছে না। এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই, এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে, অনেক এলাকায় সিন্ডিকেট আছে, তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে। মিজানুর রহমান আজহারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না, কারণ সারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের 53 বছরের ইতিহাস যদি দেখি,
প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন, কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত কয়েক মাসে আমরা 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি। সেটা নয় শুধুমাত্র বিএনপি, নয় শুধুমাত্র জামাত, ঠিক আছে, অনেক দল, এবং শুধুমাত্র দল না, দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে। তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন, এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত। আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন, সে কারণে ওইটা মিন করে উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে। তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে, যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে। এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয়, আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না, এটা আমাদের জন্য ক্ষতিকর। তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে, মানে ইসলামের বিরুদ্ধে যারা, হয়তোবা দেশের বিরুদ্ধে যারা, আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে। মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মুসলিম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। এই ভয়টা শুধু ওনার না, এই ভয়টা ওনার বক্তব্যে আসে 1 লাখ মানুষের, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 30,000 শিক্ষার্থীর এই সেম পার্সপেক্টিভটা আছে। যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অবভিয়াস, এটা হচ্ছে যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে। বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সবার কৌতূহল, সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন। আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান, রাফি চিরঙ্গের যে সমন্বয়ক, আমাদের সাইদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডিগুলো ডিএক্টিভ করছি, আসিফ আসিফের আইডি ডিএক্টিভ করছে সিকিউরিটি রিজনে। এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। নির্মাণ কাজও আমি বেছে নিই CSRM 2500W, কমিটেড ফর বেটার স্টিল। মূলত 2 জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা 6টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন। শুধু তাই নয়, তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন। রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলা নিউজ 247 নামের ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেইনের এই সাইটটি একটি ভুইপোর সাইট বলে প্রতীয়মান হয়। তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে। কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে 2 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না, তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে 2 জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ 2 জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বক্তব্য দেন।
এর আগে সকালে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও জানায়, হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর। গতকাল রাত ছিল ইতিহাসের সাক্ষী হবার রাত। গতকাল রাত ছিল বাংলাদেশের মানুষকে নতুনভাবে ইতিহাস জানার রাত। গতকাল রাত ছিল সত্য ইতিহাস নতুন করে জানার রাত। গতকাল রাত ছিল আমাদের কোটি কোটি অজানা প্রশ্নের উত্তরের রাত এবং নতুন করে রেকর্ড করার রাত। বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায়। আর দ্বিতীয় সে রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরলেও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে। তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে মানুষ 8 লক্ষ মানুষ এই লাইভটি দেখছিল। এটি বিশাল অর্জন ইলিয়াসের জন্য। কেবল ইলিয়াসের অর্জন নয়, এই অর্জনটি মেজর ডালিমকে দিতে হবে। কারণ গত 15 বছর সহ মোট 54 বছর ধরে যে আওয়ামী লীগ মেজর ডালিমকে খুনি বলেছিল, মেজর ডালিমকে নানান রকম প্রোপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচারে জর্জরিত করেছিল, সেই ডালিম বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসবাস করেন এটা প্রমাণ হয়ে গেছে। আসলে মিথ্যে ইতিহাস দিয়ে, মিথ্যে তথ্য দিয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে কাউকে অজনপ্রিয় করা যায় না যদি সে মানুষের হৃদয়ে বাস করে। আজকে সেটা প্রমাণ পেলাম। দর্শক, 50 বছর পর জাতির সামনে নতুন করে ডালিম ফিরে এলেন এবং সত্য ইতিহাসগুলো একটা একটা করে প্রকাশ করলেন। আজকে সে বক্তব্যের উল্লেখযোগ্য কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব, কারণ পুরো 2 ঘন্টার অধিক এই লাইভে পুরো বিষয়গুলো তিনি যে তুলে ধরেছেন ইতিমধ্যে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন ইলিয়াসের চ্যানেলে। প্রয়োজনে এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা দেখতে চান। তবে ইলিয়াসের চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মেজর ডালিমের উল্লেখযোগ্য কয়েকটি বক্তব্য আমি বলবো, প্রয়োজনে এটা নিয়ে আমি ধারাবাহিক একটা ভিডিও করব, কারণ এই ইতিহাসের সত্য বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো খুব জরুরি। প্রথম, তিনি তার বক্তব্যে প্রথমে বললেন যে শেখ মুজিব তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, তিনি বরং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তার পরিবারকে তুলে নিরাপদে পাকিস্তান চলে গেছেন এবং তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। তিনি এই স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিলেন না। দ্বিতীয় যে সত্যটি তিনি বললেন, জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় মেজর ডালিম সহ আরও সেনাবাহিনীর অফিসাররা বা সশস্ত্র বাহিনীর অফিসাররা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যে মিথ্যাচার করেছিল, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই তথ্যটিও মিথ্যে। তিনি বলেছেন এই সংখ্যাটি হবে 3 লক্ষ, মানে 3 লক্ষকে 30 লক্ষ বানিয়ে দিয়েছিলেন মুজিব এবং পৃথিবীর ইতিহাসে নতুন করে এই মিথ্যে ইতিহাসটাকেও তারা তৈরি করেছিলেন। এবং নারী ধর্ষণ বা নির্যাতনের যে ঘটনা, সেই সংখ্যাটিও খুবই নগণ্য। আওয়ামী লীগ যে বলছে 2 লক্ষ মা বোন, এটিও মিথ্যে। এবং ডালিম তার নিজ চোখে মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এত লক্ষ লক্ষ নারী নির্যাতিত হলে মাত্র 2 জনকে কেন দেখলেন ডালিম? দর্শক, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ডালিম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আমি একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। এটা খুবই বিপজ্জনক কথা, খেয়াল করবেন। আমরা যে আজকে ভারতকে ক্রেডিট দিচ্ছি, বন্ধু বলছি, এই শব্দটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? মেজর ডালিম একজন বীর উত্তম, তিনি বলছেন যে ভারত আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে যেইটুকু সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পাকিস্তান থেকে বাংলাদেশকে ভেঙে এটি ভারতের অঙ্গরাজ্য বানাতে তারা সাহায্য করেছেন, এটা দেশ তৈরির জন্য সাহায্য করেননি। এবং পরবর্তী তিনি বলেছেন মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন এবং তিনি বলেছেন যে কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই ওয়াদা আর রক্ষা করেননি। যাক, এটা ইতিহাসের একটা অংশ, হয়তো সেই ব্যাখ্যাটা বিএনপির পক্ষ থেকে আসতে পারে। তিনি আরও বলেছেন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী, যাতে করে বাংলাদেশে, মানে নতুন যে বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার পর, সেটি মেধাশূন্য হয়, অর্থাৎ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এই দেশটি। তাই দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে ভারতীয় হত্যা করেছে। এবং তারপরের যে কথাটি তিনি বলেছেন যে ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। 16,000 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। ওই সময় 16,000 কোটি টাকা আজকে কত হতে পারে আন্দাজ করেন, এটা মামুলি কোনো ফিগার নয়। এবং এই কাজে বাধা দিলে শেখ মুজিব
মেজর জলিলকে পর্যন্ত গ্রেফতার করে। চিন্তা করতে পারেন যে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে ভারত, আর সে কাজে একজন সেনা অফিসার মেজর জলিল বাধা দিচ্ছিলেন, তাই তাকে গ্রেফতার করে শেখ মুজিব। এবার বুঝতে পারছেন শেখ মুজিব কতটা দেশপ্রেমিক ছিলেন, যে নিজের দেশের সম্পদ লুট করছে আর তিনি সেটা সাহায্য করছিলেন। এরপর জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। এই সত্যটিও আমাদের দেশে অজানা ছিল। আমরা এটার জন্য পাকিস্তানিদের বা অন্যদেরকে এতদিন দোষারোপ করেছিলাম। আজকে সঠিক ইতিহাসটা বলে দেওয়া হলো যে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে স্বয়ং শেখ মুজিব তার লোকদেরকে দিয়ে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটাও একটা মিথ্যা প্রচারণা, এটা তো আগেই বলেছি। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিব, এবং মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। এটা নিয়েও তিনি একটা চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে যদি শেখ মুজিব এত জনপ্রিয় হতেন, দেশের মানুষ তাকে এত ভালোবাসত, তবে কখনো তার মৃত্যুর পর মানুষ এত মিষ্টি বিতরণ করতো না। এবং মেজর ডালিম আরও অভিযোগ করেছেন তার স্ত্রী যখন অসুস্থ ছিল তাকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। ছোটবেলা থেকে এই নামটা সকলের কাছে পরিচিত। মেজর ডালিম একজন মুক্তিযোদ্ধা। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিয়েছেন। কারো কারো চোখে তিনি বীর, এই জাতিকে মুক্তি দিয়েছেন, আবার কারো কারো চোখে তিনি একজন খুনি। আমাদের আলোচনার বিষয়টা ওইদিকে না। গতকালকে সম্ভবত ছোটবেলায় বইয়ের বাহিরে এই প্রথমবারের মতন মেজর ডালিমকে সবাই মিডিয়াতে দেখেছেন, সাংবাদিক ইলিয়াসের কলনে। তিনি তার সাথে একটা দীর্ঘ আলাপ করেছেন, আর সেখানে অনেক কিছু একটা মেসেজ আকারে চলে এসেছে। অনেক অসত্য আমরা এতদিন যা জানতাম সেগুলো সত্য হয়েছে, আবার অনেক সত্য কেমন ধোঁয়াশা আকার ধারণ করেছে। তবে আমাদের এই যে সমন্বয়করা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন। তিনি যে বার্তা দিয়েছেন, এই বার্তাতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন একটা মেসেজ ক্রিয়েট হয়েছে। এর পাশাপাশি বিএনপির জন্য বা জামাতের জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু ক্রিয়েট করেছেন। ইভেন তার এই আহ্বানে যদি বিপ্লবীরা সাড়া দিয়ে বসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে বিএনপি, জামাত অথবা নির্বাচনমুখী যে দলগুলো আছে। আবার কিছুটা অস্বস্তিতে পড়বে অন্তর্বর্তী সরকারও। মেজর ডালিম ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে বলছিলেন যে বিপ্লবের আকাঙ্ক্ষা অথবা বিপ্লবের যে সরকার, সেটা বিপ্লবীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। এমনকি এই ছাত্রদেরকে এখন ঘুমিয়ে গেলে চলবে না, সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে। শক্ত হাতে আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তায় টিকে থাকতে হবে। ফলাফল চলে এসেছে, চূড়ান্ত রূপরেখা চলে এসেছে, এটা ভাবা যাবে না। কি ভাবতে হবে যে তাদেরকে নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে নিজেদের আকাঙ্ক্ষার সাথে ধাবিত করে সামনে বাস্তবায়ন করতে হবে, সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে। এছাড়া তিনি লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এই ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে। তার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, তিনি চাচ্ছেন যে এই মুহূর্তে বিপ্লবী ছাত্র যারা আছেন বা সমন্বয়ক যারা আছেন, তাদের যে দাবি দাওয়া, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি দাওয়াগুলো কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে কানেক্টেড। ইভেন নির্বাচন এখানে একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যেই জুলাই প্রক্লেমেশন বলেন বা ঘোষণাপত্র বলেন, অথবা বিভিন্ন সময় তাদের যে বক্তব্য, শেখ হাসিনার বিচারের আগে দেশে নির্বাচন তারা হতে দেবে না। তো তিনি তাদের এই দাবিগুলোকে কিন্তু সমর্থন করছেন যে তোমরা তোমাদের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা সেটা পূরণ করতে হবে। ইভেন এর জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হবে, রাস্তা অনেক কঠিন, মানে টিকা থাকতে হবে, লড়াই সংগ্রাম চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। এটা এখানেই শেষ হয় নাই। তো ওনার এই বক্তব্যগুলোতে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। কমেন্ট মানে ইউটিউবে সম্ভবত রেকর্ড হয়ে গেছে কিনা আমি জানি না, প্রায় 8 লক্ষ মানুষ মেজর ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি দেখেছিলেন। এখানে তিনি অনেক বিষয় খোলাসা করেছেন। এর পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমাদের আকাঙ্ক্ষাকে কোনো স্কলার, যতগুলা মেডেলের অধিকারী হোক কোনো ব্যক্তি বা গোষ্ঠী, তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করবে না। এখন আমরা যদি দেখি বর্তমান সরকারের মধ্যে যারা আছেন, এদের মধ্যে ছাত্র উপদেষ্টার বাহিরে, আসিফ নজরুল স্যারের বাহিরে আমি আসলে জানি না, খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই বিপ্লবের অংশ না। তিনি পরবর্তী সময়ে আসছেন। উপদেষ্টারা এরা কেউই বিপ্লবের অংশীদারি না। কয়েকজনের মধ্যে আসিফ নজরুল স্যার আছেন, আর 2 জন থাকতে পারেন এই জন্য, বাট আমরা তাদেরকে ভালোভাবে চিনি না যে তারা এই শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চেয়েছিল। ইভেন নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা অলরেডি 2টা টাইম ঘোষণা করে দিয়েছেন, এই 2025-এর শেষ অথবা 26-এর মাঝামাঝি। বিএনপি চাচ্ছে এই বছরই নির্বাচন করার জন্য। জামাত বলছে, হিসাব করছে তারা 7 মাস নাকি লাগবে নির্বাচনটা দিতে যদি সরকার দেয়। তাহলে এই যে তাদের নির্বাচনমুখী দাবি দেওয়া আকাঙ্ক্ষা, সেখানে মেজর ডালিমের যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মেজর ডালিমের এই আহ্বান সমন্বয়কদের প্রতি, আর কমেন্টের তো বন্যা ছিল, বিভিন্ন পোস্টেও আছে, বিপ্লবীরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে।
তবে আহ্বানে সারা দিলে কোথাও না কোথাও মেজর ডালিমের বক্তব্য থেকে বিপ্লবীরা যদি অনুপ্রাণিত হয় তাহলে নির্বাচন হচ্ছে না। ছাত্ররা নতুন করে যদি আবার ইন্সপায়ার ফিল করে আর কি, কারণ একটা নেতৃত্বহীনতার মধ্যে অনেকে পড়ে গিয়েছিল, সেখানে মেজর ডালিমকে যদি তারা নেতা মনে করে আবার ঝাঁপাই পড়ে তাহলে কিন্তু পরিস্থিতি বিএনপির জন্য খারাপ যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি যে মেজর ডালিম সম্পর্কিত, ওনার স্ত্রী সম্পর্কিত কিছু জিনিস আছে যেগুলো শেখ পরিবারের সাথে কানেক্টেড ছিল, বা বেগম খালেদা জিয়ার উপরও তিনি অনেকটা মনোকষ্ট নিয়ে আছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন, জানলেন, বুঝলেন। তো ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এমন সব ভাইরাল নিউজ, আপডেট নিউজ, দেশ বিদেশের খবরাখবর ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।